আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা পরিমাণগত রসায়ন যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের গত লেকচারে যে টপিকসটা আলোচনা করেছিলাম সেটি ছিল রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত গাণিতিক সমস্যা। অর্থাৎ কোনো একটি গাণিতিক সমস্যা থাকে এবং সেই গাণিতিক সমস্যায় একটি বিক্রিয়ার উল্লেখ থাকে এবং সেই বিক্রিয়া থেকে আমাদের সেই বিক্রিয়ক উপাদানগুলোর বিভিন্ন তথ্য হিসাব করতে হতো। তো আজকে আমাদের এই বিক্রিয়া সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেটা আজকে শেষ হয়ে যাবে আলোচনা। এর পরের দিন আমরা ইনশাল্লাহ অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব। তারপর জারণ বিজারণ টপিক্সটা আবার আছে, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যা হোক, তাহলে আমরা মেইন আলোচনায় চলে যাই। দেখো, গতদিন আমি তোমাদের গত লেকচারে এই দুটি গাণিতিক সমস্যা একটু স্টাডি করতে বলেছিলাম। তোমরা করেছো কি না? যে করেছো, আর যারা যারা করোনি সবাই একটু দেখো এটা কিভাবে সলভ করতে হবে এই ধরনের গাণিতিক সমস্যা থাকলে। দেখো, 5 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে এটাতে কি উল্লেখ করা আছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়ায় এনটিপিতে কত আয়তনের এবং কত মোল ইথাইন উৎপন্ন হয়। তাহলে এখানে গাণিতিক সমস্যাটি দেখে বোঝা যাচ্ছে যে এখানে বিক্রিয়াটি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়া, এবং এই বিক্রিয়া থেকে উৎপন্ন হবে হচ্ছে ইথাইন উৎপন্ন হয় এবং পাশাপাশি ক্যালসিয়াম হাইড্রক্সাইডও উৎপন্ন হয়। কিন্তু আমাদের শুধুমাত্র ইথাইন কত আয়তনের এবং কত মোল উৎপন্ন হবে সেটি বের করতে বলা হয়েছে। তো প্রথমতই আমরা কি করব, গাণিতিক সমস্যা অনুসারে আমরা বিক্রিয়া লিখে নিতে হবে। তো বিক্রিয়াটি কি, এর জন্য সংশ্লিষ্ট বিক্রিয়াটি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়া হলে যে উৎপাদগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে যথাক্রমে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ইথাইন গ্যাস, ইথাইন বা অ্যাসিটিলিন যাই বলো না কেন, একে দুই নামেই চেনা হয় আর কি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ইথাইন গ্যাস। তো আমরা যদি এদের ভৌত অবস্থা লিখতে যাই তাহলে ক্যালসিয়াম কার্বাইড এখানে কঠিন, পানিটা হচ্ছে তরল, ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটা একটা দ্রবণে থাকবে, জলীয় অবস্থা থাকবে যেহেতু পানি আছে, আর ইথাইন এটা তো গ্যাসীয় উপাদান। এদের ভৌত অবস্থা লিখলাম। তো আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে প্রথমে দেখেছি যে বিক্রিয়াটি শুদ্ধভাবে লিখে নিতে হয়, এরপর বিক্রিয়াটিকে সমতাকরণ করতে হয়, অর্থাৎ সমান চিহ্ন উভয় পাশে বিক্রিয়ক উপাদানগুলোর সংখ্যা সমান করতে হবে। যেমন এখানে ক্যালসিয়াম আছে একটি, এখানে একটি, কার্বন আছে এখানে দুইটি, এখানেও দুইটি আছে উৎপাদে, পাশাপাশি এখানে হাইড্রোজেন আছে দুইটি, এখানেও হাইড্রোজেন দুইটি আছে, কিন্তু এখানে অক্সিজেন আছে দুইটি, এখানে অক্সিজেন হচ্ছে একটি। তাহলে আমাদের কী করতে হবে, এই জন্য আমরা যদি হাইড্রোজেন এখানে দুটি আছে, এখানে কিন্তু হাইড্রোজেন আছে চারটি। তো আমরা যদি সমতাকরণ করতে চাই তাহলে এখানে 2 দিলে হাইড্রোজেন চারটি হলো, বিক্রিয়াকে উৎপাদেও হাইড্রোজেন চারটি আছে, অক্সিজেন বিক্রিয়াকে আছে দুইটি, উৎপাদেও দুইটি আছে, অর্থাৎ সমতা হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের এই গাণিতিক সমস্যা সংশ্লিষ্ট বিক্রিয়াটি। এখন বলা হয়েছে ক্যালসিয়াম 50 গ্রাম ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানি বিক্রিয়ায় কত আয়তনের এবং কত মোল ইথাইন উৎপন্ন হয়। তো তাহলে এখানে আমাদের বিক্রিয়াতে আসলে সম্পর্ক কার সঙ্গে কার, এই ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে আমাদের সম্পর্ক দেখাতে হবে ইথাইন গ্যাসের। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে ইথাইন গ্যাসের সম্পর্ক করে আমাদের গাণিতিক সমস্যাটি সমাধান করতে হবে। তো আমরা আদর্শভাবে আগে দেখব যে কতটুকু উৎপন্ন হয়। অ্যান্ড ক্যালসিয়াম কার্বাইডের যদি আমরা আণবিক ভর বের করি, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40 গ্রাম এবং কার্বনের হচ্ছে 12, তো 12 দুগুণ 24, অর্থাৎ 12 ইন্টু 2, 12 দুগুণ 24 আর 40,
তার মানে 64 গ্রাম, 64 গ্রাম। আর এখানে ইথাইন দেখা যাচ্ছে যে 1 মোল ক্যালসিয়াম কার্বাইড থেকে 1 মোল ইথাইন উৎপন্ন হয়েছে। তো 1 মোল ইথাইন মানে হচ্ছে এনটিপিতে তার আয়তন কত হবে? তোমরা জানো যে 1 মোল কোনো গ্যাসের আয়তন এনটিপিতে সবসময় কত হয়? 22.4 লিটার উৎপন্ন হয়, 22.4 লিটার। ওকে, তাহলে আমরা আদর্শ অবস্থাটা লিখে নিয়েছি যে 64 গ্রাম ক্যালসিয়াম কার্বাইডকে পানির সঙ্গে বিক্রিয়া করলে আমরা ইথাইন পাবো 22.4 লিটার। তো আমাদের গাণিতিক সমস্যায় বলা হয়েছে 50 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে। তাহলে ম্যাথটা আমাদের কীভাবে করতে হবে? ঐকিক নিয়ম এখন খুবই সহজ। 64 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন পাওয়া যায় ইথাইন পাওয়া যায় 22.4 লিটার, 22.4 লিটার। আর 50 গ্রাম থেকে তারা কতটুকু পাওয়া যাবে? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন পাওয়া যাবে 22.4 গুণন 50 ভাগ 64। ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে 22.4 গুণন 50 ডিভাইডেড বাই 64 অর্থাৎ 17.5 লিটার হচ্ছে। 17.5 লিটার। তাহলে 50 গ্রাম ইথাইন থেকে আমরা 17.5 লিটার ইথাইন পাচ্ছি 50 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড থেকে। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা ইথাইন পাচ্ছি কত? 17.5 লিটার। তাহলে আমাদের আয়তনটা বের করা হয়ে গিয়েছে। এখন আমরা মোল বের করব কিভাবে? মোলটা যদি বের করতে চাই সেটা তাহলে কিভাবে করতে হবে? এই মোলের যে অবস্থাটি, মোলের যে কন্ডিশন, সেটা আমরা এভাবেও নতুন করে বের করতে পারি। কারণ আমরা যেহেতু আয়তনটা জানি, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড থেকে আমাদের যে ইথাইন পাওয়া গেছে তার আয়তনটা জানি। আয়তন যদি কোনো উপাদানের জানা যায়, কোনো একটি রাসায়নিক পদার্থের, তারপর এনটিপিতে, তাহলে তার এনটিপিতে আমরা চাপ জানবো, তাপমাত্রা জানবো, তাহলে মোল তো অবশ্যই বের করতে পারবো। তাহলে অবশ্যই তোমার সম্পর্কটি বুঝতে পারছো যে দ্বিতীয় অংশে সম্পর্কটি কী হবে? পিভি সমান এন আর টি। এখান থেকে কিন্তু আমরা এন বের করতে পারবো, মোল বের করতে পারবো। কারণ আমাদের বাকি যে রাশিগুলো আছে অর্থাৎ পি ভি আর টি এগুলো কিন্তু আমাদের জানা। তাহলে আমরা এন সমান লিখবো পি ভি ভাগ আর টি। তাহলে এখানে পি ভির মানগুলো আমরা যদি বসাই, আমরা কোন পাশে বসাবো? এখানে একটু বসাই। চাপ এনটিপিতে চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। আয়তন কত? আয়তন দেয়া আছে, বের করেছি আমরা 17.5 লিটার বের করেছি। তাপমাত্রা এনটিপিতে তেমন 273 কেলভিন, 273 গুণন আর এর মান কত হবে? লিটার অ্যাটমসফিয়ারের যে মান 0.082। এটা ক্যালকুলেশন আমরা করে দেখি কত হয়। আমাদের 17.5 হচ্ছে আছে, আর নিচে 273
গুণন 0.082। আচ্ছা, উপরে আছে আমাদের 17.5 লিটার, তাহলে 17, আমাদের অ্যান্সার যেটা হচ্ছে একটু ক্যালকুলেট করে 273 গুণন 0.082, নিচে হচ্ছে আমাদের 22.386, উপরে আছে হচ্ছে 17.5, নিচে হচ্ছে 22.386, 22.386। ভাগ করি 17.5 ডিভাইডেড বাই 22.386, তার দ্বারা আছে 0.78 মোল, 0.781 মোল। এভাবে আমাদের এই ধরনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। ওকে, তাহলে 5 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান হয়ে গেল। এখন আসা যাক 6 নম্বর গাণিতিক যে সমস্যাটি আছে সেটি কিভাবে আমরা সমাধান করতে পারি। তো এখানে কি উল্লেখ করা আছে যে 90% বিশুদ্ধ একটি খনিজ সালফারের 30 গ্রাম নমুনাকে বার্নারে সম্পূর্ণ দহন করলে এনটিপিতে কত আয়তন ও কত গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে আমরা যে সালফারের দহন করছি অক্সিজেন উপস্থিতিতে, দহন করে যে সালফার ডাইঅক্সাইড তৈরি করছি, সেই সালফারটা কিন্তু একটা খনিজ সালফার, অর্থাৎ পুরোপুরি বিশুদ্ধ না, কেবলমাত্র খনি থেকে আহরণ করা হয়েছে এবং সেটার পিউরিটিটা দেয়া আছে যে 90% বিশুদ্ধ সেটি। তো আমরা যে 30 গ্রাম সালফারের সঙ্গে সালফারটা নিয়েছি নমুনাটি সালফারের, তার সঙ্গে যে অক্সিজেনে বিক্রিয়া করব, যেহেতু 30 গ্রাম সালফারের সম্পূর্ণটুকু কিন্তু বিশুদ্ধ সালফার নয়, কারণ বলা হয়েছে যে সালফারটি আসলে এই খনিজ সালফারটি 90% বিশুদ্ধ। তাহলে কিন্তু আমাদের আগে বের করে নিতে হবে যে 30 গ্রাম সালফারের নমুনার মধ্যে বিশুদ্ধ সালফার আসলে আছে কতটুকু। আমি আবারও বলছি, যেহেতু আমাদের এখানে খনিজ সালফারটি সম্পূর্ণভাবে বিশুদ্ধ নয়, সেজন্য এই গাণিতিক সমস্যার প্রথম যে ধাপ অর্থাৎ বিক্রিয়াটি লেখার আগে আমাদের এটা বের করে নিতে হবে যে 30 গ্রাম খনিজ সালফারের নমুনার মধ্যে আসলে বিশুদ্ধ সালফার আছে কতটুকু। কারণ এখানে পিউরিটি স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে যে 90% পিওর এটা এই খনিজ সালফারটি। তো এটা আমরা কীভাবে বের করে নিতে পারি দেখো। তাহলে 90% বিশুদ্ধ সালফার, তার মানে হচ্ছে 100 গ্রাম খনিজ সালফারের মধ্যে 90% বিশুদ্ধ সালফারের কথার যে অর্থ সেটা হচ্ছে 100 গ্রাম খনিজ সালফারে বিশুদ্ধ সালফার আছে বিশুদ্ধ সালফার আছে 90 গ্রাম। তো 90% এই সালফারের যে নমুনাটি আছে 90% যে বিশুদ্ধ, এটা অর্থ হচ্ছে 100 গ্রাম খনিজ সালফারে বিশুদ্ধ সালফার আছে 90 গ্রাম। তো আমরা নিয়েছি নমুনাটি হচ্ছে 30 গ্রাম। তাহলে 30 গ্রাম খনিজ সালফারে নমুনায় বিশুদ্ধ সালফার আছে 90 into 30 divided by 100। উপরে হবে 90 কে যদি 30 দ্বারা গুণ করে তাহলে হবে 2700, 2700, নিচে হচ্ছে 100, তার মানে 27 গ্রাম। তাহলে 30 গ্রাম খনিজ সালফারের নমুনার মধ্যে আসলে বিশুদ্ধ সালফার আছে হচ্ছে 27 গ্রাম।
তাহলে এখন আমাদের সালফারের যে বিশুদ্ধ অবস্থা বা বিশুদ্ধ যে সালফারের পরিমাণ সেটা আমরা জানি। তাহলে এখন আমরা বিক্রিয়া লিখতে পারি সালফারকে দহন করা হয়েছে, তার মানে সালফারের সঙ্গে অক্সিজেনে বিক্রিয়া করা হয়েছে, করে সালফার ডাইঅক্সাইড কত আয়তন উৎপন্ন হবে এটাই বের করতে বলা হয়েছে এনটিপি। তাহলে এদের সমতা করা হয়ে গেছে অলরেডি। এটা যদি আমরা ভৌত অবস্থা লিখি তাহলে এটা হচ্ছে সলিড, আর অক্সিজেন হচ্ছে গ্যাসীয়, সালফার ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয়। এখন এখানে যদি আমরা একটু এটা দেখি, বলেছে যে 30 গ্রাম নমুনাকে বার্নার সম্পূর্ণ দহন করলে এনটিপিতে কত আয়তন ও কত গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কত আয়তন এবং কত গ্রাম। তাহলে আমরা আদর্শ অবস্থাটাকে লিখে নিব। সালফারের পারমাণবিক যে ভর সেটি কিন্তু হচ্ছে 32.065, অর্থাৎ 32 ধরতে পারি। তাহলে 32 গ্রাম সালফার থেকে আমরা সালফার ডাইঅক্সাইড পাই 1 মোল। তাহলে আয়তন বের করতে বলা হয়েছে, সালফার ডাইঅক্সাইড ভরও বের করতে বলা হয়েছে। তো প্রথমে আয়তন বের করি। 1 মোল সালফার ডাইঅক্সাইড মানে এনটিপিতে 22.4 লিটার, 22.4 লিটার হবে। তাহলে 32 গ্রাম সালফার থেকে সালফার ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। তাহলে 27 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে এটা আমরা ইজিলি বের করতে পারবো। আবার দ্বিতীয় ধাপে বলা হয়েছে আয়তনের পাশাপাশি ভর বের করতে হবে, কারণ দেখো এখানে ম্যাথে উল্লেখ করা আছে কি কত আয়তন ও কত গ্রাম। তাহলে আমরা আয়তনটা বের করবো কিভাবে, যে 32 গ্রাম সালফার থেকে সালফার ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার, 27 গ্রাম থেকে কতটুকু পাওয়া যায়। আর যদি কত গ্রাম বের করতে বলে তখন সালফার ডাইঅক্সাইডের আণবিক ভরটা আমরা লিখবো। সালফার ডাইঅক্সাইড আণবিক ভর কত, সালফার হচ্ছে 32 আর অক্সিজেন হচ্ছে 16 × 32। তাহলে 32 আর 32 যোগ করলে আমরা পাচ্ছি 64 গ্রাম। তাহলে এখন যদি গ্রাম বের করতে বলে এই ম্যাথের দ্বিতীয় অংশ যেটা, যে 32 গ্রাম সালফার থেকে আমরা সালফার ডাইঅক্সাইড পাই 64 গ্রাম, 27 গ্রাম থেকে কতটুকু পাবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যখন আয়তন বের করতে বলবে তখন আমরা 1 মোলের আয়তন লিখবো, যখন ভর বের করতে বলবে 1 মোলের ভর লিখবো, অর্থাৎ আণবিক ভরটা লিখবো। ওকে, তাহলে এই ধরনের ম্যাথগুলো যদি কখনো এই যে পিউরিটি স্ট্যান্ডার্ড দেওয়া থাকে যে কতটুকু বিশুদ্ধ কতটুকু বিশুদ্ধ নয়, তখন এক্ষেত্রে আগে সেই নমুনা থেকে বিশুদ্ধের পরিমাণটাকে বের করে নিতে হবে। কারণ এইখানে আমি যদি সালফার নমুনার সঙ্গে যে নমুনাটি ছিল সেই নমুনা সালফারকে যদি অক্সিজেনে বার্ন করি বা দহন করি, তাহলে কিন্তু শুধুমাত্র বিশুদ্ধ সালফার থেকেই সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। ওই নমুনা সালফারের মধ্যে অবিশুদ্ধ যে অংশটুকু আছে সেটুকু থেকে কিন্তু আর কোনো সালফার ডাইঅক্সাইড তৈরি হবে না, কারণ সালফার নমুনার মধ্যে বিশুদ্ধ সালফার ছাড়া আরও কিছু অন্যান্য অপদ্রব্য থাকতে পারে, সেগুলো কিন্তু সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে না। সেই জন্য আগে ওই নমুনা সালফারের মধ্যে কতটুকু বিশুদ্ধ সালফার আছে সেটি বের করে নিতে হবে। ওকে, এখন আসা যাক এই গাণিতিক সমস্যাটি আমরা কিভাবে সমাধান করব। এই গাণিতিক সমস্যাটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা বিভিন্নভাবে এই গাণিতিক সমস্যাটি সাধারণত পরীক্ষায় এসে থাকে। তো তোমরা এটা যদি একটা নিয়ম বুঝতে পারো তাহলে আশা করা যায় বাকিগুলো বুঝতে পারবে। যেমন এখানে কি বলা হয়েছে যে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের 7.85 গ্রাম মিশ্রণকে, অর্থাৎ 7.85 গ্রামের একটা মিশ্রণ আছে যার মধ্যে ক্যালসিয়াম কার্বনেটও আছে ম্যাগনেসিয়াম কার্বনেটও আছে। তাহলে 7.85 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে অতিরিক্ত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রমাণ অবস্থায় 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। তাহলে এই মিশ্রণকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করার পর দেখা গিয়েছে মিশ্রণ থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পেয়েছি 1.84 লিটার। বলা হয়েছে মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ নির্ণয় করো। মিশ্রণের মধ্যে 7.85 গ্রাম মিশ্রণের মধ্যে আসলে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে এবং ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু আছে সেটা বের করতে বলা হয়েছে। তো এই ধরনের গাণিতিক সমস্যা আমরা কিভাবে সমাধান করব? দেখো, আমরা যদি এই মিশ্রণের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করি, মিশ্রণে কে কে আছে? ক্যালসিয়াম কার্বনেটও আছে, পাশাপাশি ম্যাগনেসিয়াম কার্বনেটও আছে। এই মিশ্রণের মধ্যে আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, তাহলে মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলাম, তাহলে সেটি ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করবে
পাশাপাশি সেটি ম্যাগনেসিয়াম কার্বনের সঙ্গে বিক্রিয়া করবে এবং উভয়ের সাথে বিক্রিয়া করে সে যেটি উৎপন্ন করবে সেটি হচ্ছে এখানে উৎপন্ন করবে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখানে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। কিন্তু যদি ভৌত অবস্থা লিখে নিই তাহলে এখানে এটা হচ্ছে কঠিন। হাইড্রোজেন ক্লোরাইড তো অ্যাসিড অবস্থায় আছে, তার মানে একোষ অবস্থায় আছে, জলীয় অবস্থায় আছে। ক্যালসিয়াম ক্লোরাইড কঠিন, পানি তো তরল, কার্বন ডাইঅক্সাইড তো গ্যাসীয়। তাহলে এটা এভাবে পরের বিক্রিয়াটা তো লিখে নিতে হবে। যাও আমরা একটু আগাই। তো আমাদের এই যে মিশ্রণটি ছিল সেটা কিন্তু 7.85 গ্রাম, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বন উভয় মিলেই 7.85 গ্রাম। তো এদের মধ্যে যদি একটি উপাদান আমাদের বের করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই দুইটা মিশ্রণের মধ্যে একটা ধরে নিতে হবে। তো আমরা সেই জন্য ধরে নিব যে ধরি মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে x গ্রাম। ক্যালসিয়াম কার্বনেট যদি x গ্রাম থাকে মিশ্রণের মধ্যে, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট অবশ্যই কতটুকু আছে? এই 7.85 থেকে x বিয়োগ করলে হয়ে যাবে। ধরি মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে x গ্রাম, অতএব ম্যাগনেসিয়াম কার্বনেটটা কি হবে? ম্যাগনেসিয়াম কার্বনেট হবে 7.85 মাইনাস x গ্রাম। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ মিশ্রণে কতটুকু আছে আমরা ধরে নিলাম, অতএব ম্যাগনেসিয়াম কার্বনেট হবে সেই মোট থেকে x বিয়োগ করলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু আছে এটা আমরা বের করলাম। এখন আমাদের কাজ কি? তোমরা তো জানো যে সমতা করে নিয়ে আদর্শ অবস্থা লাগে। সমতা করে নিতে হলে এখানে 2 লাগবে, এখানে 2 হতে হবে। যা হোক, সমতা করে নেওয়া হলো। এবং ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে আদর্শ অবস্থা যেটা, সেটা হচ্ছে 100 গ্রাম। তো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে 1 মোল। তাহলে এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড আয়তনে লেখা হয়েছে, এখানে আমরা আয়তন লিখবো 22.4 লিটার। আর ম্যাগনেসিয়াম কার্বনেটের আদর্শ অবস্থায় এর আণবিক ভর কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 24, কার্বনের 12, 24 12 হচ্ছে 36, আর হচ্ছে 3 ছিল 48। 36 আর 48 যেটা হবে 84 গ্রাম। 84 গ্রাম। 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে 1 মোল, অর্থাৎ 22.4 লিটার। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে যদি কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার, আর আমাদের মিশ্রণে ছিল x গ্রাম, তাই না? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে কি হবে? ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে হবে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি 22.4 লিটার। তাহলে x গ্রাম থেকে কতটুকু পাবো? তাহলে x গ্রাম থেকে পাবো আসলে 22.4 ইন্টু x ভাগ 100। এটাও ক্যালসিয়াম কার্বনেটের x গ্রাম থেকে পাবো। আর ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কতটুকু পাবো? ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাবো হচ্ছে 22.4। কিভাবে সেটা তো করতে হবে জানোই তো। 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার, আর 7.85 মাইনাস x গ্রাম থেকে কতটুকু পাওয়া যাচ্ছে? তাহলে এটা আমরা 7.85 মাইনাস x ডিভাইডেড বাই 84 গ্রাম। তাহলে আমরা
এক্স গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাচ্ছি এতটুকু কার্বন ডাইঅক্সাইড, আর 7.85 মাইনাস এক্স গ্রাম থেকে পাচ্ছি এতটুকু কার্বন ডাইঅক্সাইড ম্যাগনেসিয়াম কার্বনেট। এই দুটি কিন্তু আসলে এই মিশ্রণের অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মোট মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া হচ্ছে। তাহলে এই দুটির যোগফল কত? এই যে 1.84 লিটার। তাহলে এই দুটিকে যোগ করলে মানে প্রশ্ন মতে এইটা অর্থাৎ এটা যোগ এটা করে 1.84 লিটার করতে হবে। তার মানে 22.4 এক্স ডিভাইডেড বাই 100 প্লাস 22.4 ইন্টু 7.85 মাইনাস এক্স divided by 84 into 1.84 লিটার। এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্স এর মান পাবো। তাহলে এক্স এর মান যদি পাই সেটা কিসের ভর হবে? ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ, মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ হবে এক্স গ্রাম। এক্স যদি পেয়ে যাই ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণটা পাবো, অর্থাৎ 7.85 থেকে বিয়োগ করলে ম্যাগনেসিয়াম কার্বনেট পাওয়া যাচ্ছে। এইভাবে এই ধরনের গাণিতিক সমস্যাগুলো বা এই টাইপের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। এখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিবর্তে ধরো সোডিয়াম কার্বনেট দেওয়া থাকলো, বা ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিবর্তে ধরো পটাশিয়াম কার্বনেট দেওয়া থাকলো, এরকম রাসায়নিক পদার্থটি চেঞ্জ করে দেওয়া থাকতে পারে, অথবা মিশ্রণের পরিমাণটা চেঞ্জ করে দেওয়া থাকতে পারে, অথবা মিশ্রণ থেকে যে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে সেটা পরিবর্তন করে দেওয়া থাকতে পারে। কার্বন ডাইঅক্সাইডের জায়গায় অন্য কোনো রাসায়নিক পদার্থ থাকতে পারে। যেমন যদি এই ধরনের কোশ্চেন থাকে যে মনে করো মিথেন এবং ইথেনের মিশ্রণ, মিথেন ও ইথেনের একটা মিশ্রণ, যে মিশ্রণের মোট পরিমাণটা ধরো দেয়া আছে, মোট পরিমাণ ধরো দেয়া আছে 8 গ্রাম। মিথেন ও ইথেনের মিশ্রণ 8 গ্রাম, এবং এদেরকে ধরো অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তার আয়তনটা দেয়া আছে। সেখান থেকে তোমাকে মিশ্রণে মিথেন ও ইথেনের পরিমাণটা বের করতে বলা হবে। তাহলে সেই ক্ষেত্রে এই নিয়মেই করতে হবে, কারণ মিথেনকে আমরা অক্সিজেনের সঙ্গে বার্ন করলে কার্বন ডাইঅক্সাইড পাবো, ইথেনকে অক্সিজেনের সঙ্গে বার্ন করলেও কার্বন ডাইঅক্সাইডের পানি পাবো। তাহলে এইভাবে এই গাণিতিক সমস্যাগুলো একাধিক নিয়মে থাকতে পারে আর কি, বা একটু পরিবর্তন করে দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু খেয়াল করতে হবে। ওকে, এখন আসা যাক এই গাণিতিক সমস্যাটি। একটু দেখো, দুইটি পাত্রে বা দুইটি কন্টেনারে নাইট্রোজেন গ্যাস আছে, একটিতে অক্সিজেন গ্যাস আছে। তো এই নাইট্রোজেন গ্যাসের আয়তন দেওয়া আছে, চাপ দেওয়া আছে, অক্সিজেন গ্যাসের আয়তন দেওয়া আছে, চাপ দেওয়া আছে। 1 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? ধরো এরকম একটা উদ্দীপক দেওয়া আছে। 1 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে স্টপ কর্ক বন্ধ অবস্থায়, অর্থাৎ এটা যদি বন্ধ করে রেখে দেই, অর্থাৎ এই দুটি গ্যাস যদি আলাদা অবস্থায় থাকে, বন্ধ অবস্থায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করে। তাহলে স্টপ কর্ক বন্ধ করে দেওয়া আছে, তখন নাইট্রোজেন গ্যাসের মধ্যেই আছে, অক্সিজেন গ্যাসের পাত্রেই আছে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা বের করতে বলা হয়েছে। এবার তোমরা জানো যে অণুর সংখ্যা বের করতে হলে আমাদের কিন্তু মোল সংখ্যা জানতে হয়, কারণ আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 1 মোলে থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে আমরা যদি মোল জানতে পারি তাহলে কিন্তু অণুর সংখ্যা বের করতে পারবো। তাহলে 1 নম্বর অংশে সেটিতে তোমরা পরিবেশ রসায়ন যে অধ্যায়টি ছিল, অর্থাৎ প্রথম যে অধ্যায়টি ছিল, সেই অধ্যায় কিন্তু এই ম্যাথগুলো আমি তোমাদের করেছিলাম। তো এক্ষেত্রে মোল সংখ্যা আমরা কীভাবে বের করবো? যেহেতু তাপমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, চাপ দেওয়া আছে, তাহলে কিন্তু মোল সংখ্যা ইজিলি বের করা যাবে। কি ফর্মুলা থেকে? পিভি সমান এন আর টি। তাহলে আমরা এন সমান এন বের করতে পারবো, এন সমান পিভি ভাগ আর টি। এখন পি কত আছে? চাপ দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, আয়তন দেওয়া আছে মিলিলিটার, তাহলে লিটার করতে হবে, 0.4 লিটার হবে, কারণ মিলিলিটার দেওয়া আছে 1000 ভাগ করবো। ওকে, তারপর মোলার গ্যাস ধ্রুবকের মান তো তোমরা জানো 0.085
2.1 যাও তাপমাত্রা দেওয়া আছে পজিটিভ সেলসিয়াস, তার মানে কেলভিনে করতে হলে কত হবে 298 কেলভিন, দুটো তারা যোগ করতে হবে। ওকে, এটি ক্যালকুলেশন করলে যে মানটি পাবো সেটি হচ্ছে, আমরা যদি ক্যালকুলেশন করি যে মানটি হবে সেটা হচ্ছে 0.4 ডিভাইডেড বাই 0.082 ইন্টু 298, 0.082 ইন্টু 298। যেটা দাঁড়াচ্ছে মোলের সংখ্যা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মোল হচ্ছে। তাহলে আমরা এই নাইট্রোজেন গ্যাসে 25 সেন্টিগ্রেড তাপমাত্রা এই পাত্রে কত মোল নাইট্রোজেন গ্যাস আছে সেটা আমরা বের করে নিলাম। তাহলে অনুসংখ্যা কি বের করবো, 1 মোলে থাকে অ্যাভোগাড্রোর সঙ্গে এত মোলে কতগুলো থাকবে, তাহলে 1 মোলে থাকে অ্যাভোগাড্রোর সংখ্যক 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত সংখ্যক। তাহলে এটাতে কত থাকবে, এত মোলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মোলে কতটুকু থাকবে, গুণ করতে হবে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 গুণন 1.6 10 টু দি পাওয়ার -2। আমরা যদি গুণ করি তাহলে যে মানটি পাবো সেটি হচ্ছে 9.85 into 10 to the power 21, 9.85 into 10 to the power 21 সংখ্যক। তাহলে আমাদের অণুর সংখ্যা যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে 9.85 into 10 to the power 21 টি নাইট্রোজেন অণু আছে এই স্টপ পাত্রে, নাইট্রোজেন গ্যাসের পাত্রে। আচ্ছা, 1 নম্বর অংশ করা হয়ে গেল। এখন হচ্ছে 2 নম্বর অংশ। 2 নম্বর অংশ কি বলা হয়েছে, স্টপ কয়েক খুলে দিলে, অর্থাৎ এই স্টপ কয়েকটা যদি আমি খুলে দিই, এটা খুলে দিলে নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যার কি কোনো পরিবর্তন আসবে? তাহলে এই স্টপ কয়েক খুলে দিলে কি হবে, নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস মিশ্রিত হবে। এখানে কিন্তু ধরে নেওয়া হয় যে নাইট্রোজেন গ্যাসের সঙ্গে অক্সিজেন গ্যাসের কোনো বিক্রিয়া হচ্ছে না। তোমরা কিন্তু জানো যে ডাল্টনের আংশিক চাপ সূত্র যেটি ছিল সেটি কিন্তু এইরকম ছিল, 2টা আলাদা পাত্রে ছিল 2টা গ্যাস, তাদেরকে স্টপ কয়েক খুলে দিলে ধরা হয় যে পরস্পর বিক্রিয়াহীন, অর্থাৎ বিক্রিয়া করছে না, এটা ধরে নেওয়া হয়। তাহলে এই স্টপ কয়েক খুলে দিলে যদি নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস পরস্পর মিশ্রিত হয় এবং বিক্রিয়া যদি না করে, তাহলে কি নাইট্রোজেন গ্যাসের কোনো অণুর সংখ্যার পরিবর্তন আসবে কি না, কেন সেই পরিবর্তন আসবে না বা আসবে তার গাণিতিক বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখন কথা হচ্ছে স্টপ কয়েক যদি খুলে দেই তো নাইট্রোজেন গ্যাস এই পুরো পাত্র জুড়ে থাকবে, অক্সিজেন গ্যাসও পুরো পাত্র জুড়ে থাকবে। এবং আমরা জানি যে গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আয়তন সে দখল করে। তাহলে নাইট্রোজেন গ্যাসকে যদি স্টপ কয়েক খুলে দেওয়া হয় তাহলে সেই পাশে 400 ml এর আয়তনও দখল করবে, এই পাশে 450 ml এর আয়তনটুকু কিন্তু সে দখল করবে। তাহলে স্টপ কয়েক খুলে দিলে নাইট্রোজেন গ্যাসের মোট আয়তন কিন্তু কত হবে, 400 ml, আর এই পাশে 450 ml, মোট হচ্ছে 850 ml। তাহলে স্টপ কয়েক খুলে দিলে দ্বিতীয় অংশ যদি করতে বলা হয়, স্টপ কর্ক খুলে দিলে
নাইট্রোজেন গ্যাসের মোট আয়তন হবে নাইট্রোজেন গ্যাসের মোট আয়তন নাইট্রোজেন গ্যাসের মোট আয়তন কত হবে 400 যোগ 450 তার মানে 0.85 লিটার 850 ml হবে সেটা আমি লিটার করে নিলে 0.85 লিটার হয়ে গেল ওকে তো নাইট্রোজেন গ্যাসের নতুন আয়তন কত হলো 0.85 লিটার আর আগে কত ছিল আগে ছিল 0.4 লিটার যা হোক এখন কথা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের এই যে আয়তনের যে পরিবর্তন ঘটলো তাহলে কিন্তু অবশ্যই চাপের পরিবর্তন ঘটবে কারণ তাপমাত্রা স্থির আছে 25°C যে আছে তাহলে আমি যদি স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন পরিবর্তন করি তাহলে কিন্তু চাপেরও পরিবর্তন হয় তাহলে চাপের যদি পরিবর্তন হয় তাহলে পরবর্তী এই যে আয়তনের পরিবর্তনের কারণে চাপের কতটুকু পরিবর্তন হলে আমি বের করে নিতে হলে বলের সূত্র ফলো করতে হবে P1 V1 সমান P2 V2 তার মানে নাইট্রোজেন গ্যাসের পরবর্তী চাপটাকে আমি ধরলাম P নাইট্রোজেন আর V টোটাল ধরলাম টোটাল তাহলে প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন পরবর্তী চাপ যেটা আমাদের বের করে নিতে হবে পরবর্তী আয়তন V টোটাল তাহলে পরবর্তী চাপ যেটি P নাইট্রোজেন সমান কি হবে V টোটাল কত নতুন আয়তন হচ্ছে 0.85 লিটার 0.85 লিটার আর আগের চাপ কত ছিল 1 অ্যাটমসফিয়ার আগের আয়তন ছিল কত 0.4 লিটার তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান যেটা পাবো সেটা হচ্ছে 0.85 ডিভাইডেড বাই 0.4 2.125 অ্যাটমসফিয়ার নতুন চাপটা হচ্ছে 2.125 অ্যাটমসফিয়ার তাহলে এটা আমাদের নাইট্রোজেন গ্যাসের নতুন চাপ তো নাইট্রোজেন গ্যাসের তাহলে নতুন যে চাপ সেটি হচ্ছে 2.125 অ্যাটমসফিয়ার নাইট্রোজেন গ্যাসের নতুন আয়তন হচ্ছে 0.85 লিটার স্টক কয়েক খুলে দেওয়ার পরে নাইট্রোজেন গ্যাসের অণু সংখ্যা যদি বের করতে হয় তাহলে আবার এই মোল সংখ্যা বের করতে হবে তো নাইট্রোজেন গ্যাস নতুন মোল সংখ্যা কত হবে ওই একইভাবে পিভি ভাগ আরটি নতুন চাপ কত 2.125 ইন্টু নতুন আয়তন কত 0.85 আর আগের যা ছিল তাই মোলার গ্যাস তো চেঞ্জ হবে না লিটার অ্যাটমসফিয়ার করে 0.082 এবং তাপমাত্রা স্থির আছে 298 কেলভিন আচ্ছা এখন আমরা যদি মোল গণনা করে দেখি মোল গণনা করলে কি হবে 2.125 গুণন 0.85 1.806 আসে আচ্ছা এটা আসলো লবে 1.806 আর নিচে কত হচ্ছে নিচে হচ্ছে 0.082 ইন্টু 298 ক্যালভিন 24.436 24.436 তাহলে যদি ভাগ করি তাহলে 1.806 ডিভাইডেড বাই 24.436 আচ্ছা আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে এই যে অঙ্কের জন্য মিল ছিল না এই যে ভি টোটাল যেটা আছে এটা কিন্তু ভাগ হয়ে যাবে এখানে একটু মিস্টেক হয়েছে
আসলে নিচে হবে হচ্ছে 0.825 আর উপরে হবে হচ্ছে 1 × 0.4 এটা একটু মিস্টেক হয়েছে আসলে। চাপ যেটা হবে সেটা হচ্ছে চাপটা হচ্ছে মিস্টেক হয়েছে 470 অ্যাটমসফিয়ার, এটা হবে চাপ। একটু মিস্টেক হয়েছিল আমাদের এখানে, ক্যালকুলেশন একটু ভুল ছিল, তো এটা হবে না, এটা হচ্ছে হবে না, এটা একটু মুছে দিই। এটা হবে না, তাহলে আমাদের নতুন ইয়েটা হচ্ছে, নতুন চাপটা হচ্ছে এটা হবে 0.470 অ্যাটমসফিয়ার। তাহলে যদি আমরা একটু এখানে এখানে 0.470 বসাই, তাহলে দেখবো আচ্ছা 0.470 এটা বসালে ক্যালকুলেশন করলে আমাদের এখানে মেইন যে মান যেটা বের হবে সেটা দেখা যাবে যে আগের মতোই, অর্থাৎ 1.6 × 10⁻² মোল এটাই পাওয়া যাবে। 1.6 এখানে দেখবো ক্যালকুলেশন করলে পাওয়া যাবে এই যে 1.6 × 10⁻² মোল। তাহলে মোল যদি একই পাওয়া যায় তাহলে অনুর সংখ্যা একই পাওয়া যাবে, অর্থাৎ স্টক খুলে দেওয়ার পরেও যেহেতু বিক্রিয়া করছে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের, আয়তনের পরিবর্তন হচ্ছে ঠিক আছে, কিন্তু পাশাপাশি চাপের পরিবর্তন হচ্ছে, এই জন্য নাইট্রোজেন গ্যাসের অনুর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তো এ হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। তো আগামী দিন ইনশাল্লাহ আমরা প্রশমন অর্থাৎ অম্লক্ষার পোষণ বিক্রিয়া যে আছে সেই অম্লক্ষার পোষণ বিক্রিয়া সম্পর্কিত গাণিতিক সমস্যা আছে কিছু, এবং সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা সমাধান করব। তো তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।